মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে স্থানীয়দের, প্রায় ঘটছে দুর্ঘটনা। পর্যাপ্ত ফুটওভার ব্রিজ নির্মাণের তাগিদ। 4 দিন পর রাজধানীতে আবারও চলছে সিটিং সার্ভিস, ইচ্ছে মতো ভাড়া আদায়ের অভিযোগ। নগরবাসীর ভোগান্তির চিত্র একই রকম। নির্দেশনার 1 বছর পেরিয়ে গেলেও মাত্র অর্ধেক এটিএম বুথে বসেছে অ্যান্টি স্ক্যামিং ডিভাইস, আবারও বড় ধরনের জালিয়াতির আশঙ্কা। রোজাকে সামনে রেখে ছোলা চিনি তেলের আমদানি যথেষ্ট হলেও সিন্ডিকেটের কারসাজির আশঙ্কা সাধারণ ব্যবসায়ীদের। আগেভাগেই মনিটরিং এর প্রস্তুতি প্রশাসনের। এবং জলবায়ু পরিবর্তনের ষড়ঋতুর বৈচিত্র্য হারানোকে বিপর্যয় বলছেন কৃষিবিদরা। নদ নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় হারিয়ে যাচ্ছে মাছ, কমেছে দেশি ফলের উৎপাদন। সময় সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী। যানজট ও সড়ক দুর্ঘটনা কমাতে বেশ কয়েকটি মহাসড়ক 4 লেনে উন্নীত করা হয়েছে। তবে এসব মহাসড়কের গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে পথচারী পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা। জয়দেবপুর ময়মনসিংহ 4 লেন মহাসড়কের কমপক্ষে 10টি পয়েন্ট হয়ে উঠেছে দুর্ঘটনাপ্রবণ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফুটওভার ব্রিজ নির্মাণের কোনো বিকল্প নেই। সাইদুল ইসলামের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। জয়দেবপুর ময়মনসিংহ 4 লেন মহাসড়ক নতুন এ প্রশস্ত রাস্তা সহজ করেছে দূর দূরান্তের মানুষের চলাচল, বেড়েছে যানবাহনের গতিও। কিন্তু এই বিশাল অঞ্চলের মানুষের দৈনন্দিন প্রয়োজনে রাস্তা পার হতে হয় মারাত্মক ঝুঁকি নিয়ে। তার থেকে রাত্র 11টার মতো হাজার হাজার লোক পারাপার হয়। সকালে আসার সময় অনেক সময় ভিড় থাকে, ভিড়ের ভিতরে জ্যামের ভিতরে আমাদের যাওয়ার জন্য খুব সমস্যা। গাড়ি আসতে দাপ করে আসেও না, মানুষের না। আমাদের রাস্তা পার হইতে অনেক সমস্যা হয়, এখানে একটা ওভারব্রিজ হলে অবশ্যই ভালো হয়। মহাসড়কটিতে রয়েছে বাঘের বাজার, মাস্টারবাড়ি, জৈনা বাজার, ভালুকা, ত্রিশালের মতো কমপক্ষে 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এছাড়া পরিকল্পনা অনুযায়ী সাইন সিগন্যাল স্থাপন ও ইউটার্ন পয়েন্টগুলো সুরক্ষিত করার কাজ শেষ না হওয়ায় ইউটার্ন করতে গিয়েও ঘটছে দুর্ঘটনা। প্রায় 87 কিলোমিটার দীর্ঘ জয়দেবপুর ময়মনসিংহ 4 লেনের এই মহাসড়কটিতে পথচারীদের নিরাপদ পারাপারের জন্য ফুট ওভারব্রিজ রয়েছে মাত্র 4টি। অরক্ষিত রয়ে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেসব স্থান দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে রাস্তা পার হন শত শত মানুষ। একটু অসচেতনতায় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। এ ধরনের মহাসড়কে পথচারী বান্ধব পথচারী পারাপার সেতুর কোনো বিকল্প নেই বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। হাইওয়ের দুই পাশে বাজার আছে এবং হাইওয়ের দুই পাশে আপনার অনেকগুলো ইন্ডাস্ট্রিও হয়ে গেছে, কিন্তু আপনার ভিতরে ভিতরে রাস্তা দিয়ে মানুষের যাতায়াত বেড়ে গেছে। এইগুলোর জন্য অবশ্যই ফুটওভার ব্রিজ আপনাকে করতে হবে এবং ফুটওভার ব্রিজগুলো কিন্তু হতে হবে পথচারী বান্ধব। এদিকে মহাসড়ক নিরাপদ করতে বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। দুই পারে জনগণের রাস্তা পারাপার হওয়ার জন্য এবং লোকাল ভেহিকলগুলোর মুভমেন্ট সহজ করার জন্য খুব জনসমাগম হয় এসব অঞ্চলে আপনার ফুটওভার ব্রিজ। কিছু জায়গায় আমাদের হয়তো রাম্বল স্ট্রিপ যেটা বলা হয়, যাতে গাড়ির চলাচলটা আমরা গতিটা নিয়ন্ত্রণে রাখতে পারি, সেগুলোর প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া 4 লেনে যানবাহনের গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের সাথেও সমন্বয়ের কথা জানিয়েছেন তিনি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, গাজীপুর। 4 দিনের নৈরাজ্য আর নগরবাসীর চরম ভোগান্তির পর রাজধানীতে আবারও চলছে সিটিং সার্ভিস। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর ঘোষণার পর সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে গত 4 দিনের তুলনায় গণপরিবহন বেশি চলতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে কাঙ্ক্ষিত বাস পেয়েছেন অফিসগামী যাত্রীদের অনেকেই। তবে সরকার নির্ধারিত হারে ভাড়া আদায়ের কথা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। এদিকে স্বল্প দূরত্বের যাত্রীদের বাস পেতে আগের মতোই পড়তে হচ্ছে ভোগান্তিতে। 3-4 দিন ঠিক ছিল, এখন আবার আজকে থেকে আবার সিটিং শুরু হয়েছে। গেট লক করে দিছে আর আমরা আজকে আর উঠতে পারতেছি না। আমরা শেওড়াপাড়া যাত্রী যারা মাঝখানে আছে, আমাদের সবসময় ভোগান্তি আছে, কারণ সিটিং সার্ভিস হলে 10 থেকে 12 নম্বর থেকে ভরে আসে, গেট লক করে যায়, আমরা কোনো গাড়িতে উঠতে পারি না। আর ভাড়া তো বেশি আছে, আর লোকাল হইলে সুবিধা হচ্ছে আমরা উঠতে পারতেছি। আমরা তো জানি এটা লোকাল গাড়ি, ঠিক না? সাইনবোর্ড লাগাই দেব, তাহলে আমরা হয়রানির শিকার হইতেছি না।
এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সিটিং সার্ভিস বাসের আরো খবর জানাতে আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাশেদ, আরো নতুন করে সিটিং সার্ভিস পুনরায় রাজপথে নামলেও কিন্তু কার্যত কিন্তু সিটিং সার্ভিস বলে যে জিনিসটা আসলে বোঝানো হয় সেটা কিন্তু আমরা দেখছি না রাস্তায়। কারণ সিটিং সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায় করলেও প্রত্যেকটি বাসই কিন্তু আসলে সেই অর্থে যে সিটিং সার্ভিস সেই অর্থে কিন্তু চলছে না। তারা কিন্তু প্রত্যেকটা বাসই আমরা দেখছি যে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে বিপাকে পড়তে হচ্ছে যারা স্বল্প দূরত্বের যারা যাত্রী, যেমন এই ফার্মগেট থেকে যারা কারওয়ান বাজার কিংবা শাহবাগ যাবেন তারা কিন্তু বাস পাচ্ছে না। কিন্তু এরা কিন্তু সরাসরি যারা মতিঝিল কিংবা গুলিস্তান যাবে বা যাত্রাবাড়ি যাবে তাদের নিয়ে নিচ্ছেন, কিন্তু তাদের কাছ থেকে তারা কিন্তু সুবিধা মতো হারে তাদের যে বাড়তি ভাড়া সেটা কিন্তু নিয়ে নিচ্ছে। এবং এ নিয়ে কিন্তু যাত্রীদের যত অভিযোগ, যাত্রীরা যেমনটি বলছিলেন গত 4 দিন যখন সিটিং সার্ভিস বন্ধ ছিলেন তখন কিন্তু এক ধরনের সিন্ডিকেটের মাধ্যমেই বলতে হয় যে এই বাসগুলো রাস্তায় কমিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। আবার অন্যদিকে এখন যখন সিটিং সার্ভিস চালু হয়েছে তখন কিন্তু সিটিং সার্ভিসের নামে যে আসলে যে এই নৈরাজ্য চলছে তারও কিন্তু শিকার হচ্ছে এই সাধারণ যাত্রীরা। আপনি দেখতেই পাচ্ছেন যে অপেক্ষমান যে ফার্মগেটের এলাকায় যে অপেক্ষমান যাত্রীরা অধিকাংশই কিন্তু স্বল্প দূরত্বের। এবং আমরা যদি দেখি বিশেষ করে এই সময়টা স্কুল কলেজগুলো ছুটি হয় এবং এই সময়টাতেই কিন্তু এই যে এই যাত্রী বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী বা তাদের যে অভিভাবকরা তাদের কিন্তু আরো বেশি বিপাকে পড়তে হয়। যেমনটি আমরা দেখেছি সকালবেলা আমরা যেমনটি দেখেছি যে অফিসগামী যে মানুষজন আসছে তারে, আপনাকেও তো দেখছি অনেক দাঁড়িয়ে আছেন। আসলে এই সিটিং সার্ভিসে কি উঠতে পারছেন না নাকি দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে আছি হচ্ছে ভিড়, প্রচুর ভিড়, বাসটা সিটিং সার্ভিস বা ভিড় থাকার কারণে আমি উঠতে পারি না। আপনারা এখানে ছিলেন সম্ভবত, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, প্রায় 11টা থেকে 1 ঘন্টা হয়ে গেল, এখন বাসে উঠতে পারিনি, প্রচুর ভিড়, উঠতে পারিনি। সেটা কিন্তু সিটিং সার্ভিস, বাট ভিড়। আবারও নতুন করে 4 দিন পরে সিটিং সার্ভিস চালু হয়েছে, সেই বিষয়টি আপনি? হ্যাঁ, এটা একদমই উচিত হয়নি, আমার ব্যক্তিগত মতামত যে এটা একদমই উচিত হয়নি। কারণ হচ্ছে আমরা ঢাকা শহর নামে মাত্র সিটিং সার্ভিস, দেখা যাচ্ছে যে সিটিং সার্ভিসের ভাড়া দিয়ে যাচ্ছে বাসে উঠতেছে, বাট তারা যাচ্ছে লোকাল বাসের মতো। এর মানে কি? অ্যাবসলিউটলি রিডিকুলাস। ঢাকার যেমনটি বলছিলেন একজন অপেক্ষমান যাত্রী, তিনিও আমরা দেখেছি যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, কিন্তু সিটিং সার্ভিসগুলো আসলে স্বল্প দূরত্বের যাত্রীদের তারা তুলতে চাচ্ছে না। তারা যদিও বাস ভরেই যাত্রী তুলছেন, দাঁড়িয়ে যাত্রী নিচ্ছেন, কিন্তু সেক্ষেত্রে তারা বেশি দূরত্বের যাত্রীগুলোই নিচ্ছেন, যে কারণে আসলে সকাল থেকেই আমরা দেখছি যে যাত্রী দুর্ভোগ বা ভোগান্তি কিন্তু আসলে কোনো অংশেই কমেনি, বরঞ্চ বেড়েছে। তো এই ছিল অবশ্যই এখনকার মতো আমার কাছ থেকে সব শেষ। দর্শক, রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সিটিং সার্ভিস বাসের খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। নির্দেশনার 1 বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র অর্ধেক এটিএম বুথে বসানো হয়েছে অ্যান্টি স্ক্যামিং ডিভাইস। এই কারণে আবারও বড় ধরনের এটিএম জালিয়াতির আশঙ্কা করছেন দেশের প্রযুক্তি বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে শিগগিরই বাকি এটিএম বুথে অ্যান্টি স্ক্যামিং ডিভাইস বসানো সম্ভব হবে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গেল বছরের শুরুতে দেশের কয়েকটি ব্যাংকের এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে দুষ্কৃতকারীরা হাতিয়ে নেয় কয়েক লাখ টাকা। টাকার অঙ্কের সে সংখ্যা কম হলেও দেশের ব্যাংকিং খাতে নিরাপত্তা দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই ঘটনা। এরপর পেরিয়ে গেছে 1 বছরেরও বেশি সময়। এই সময়ের মধ্যে এটিএম কার্ড ব্যবহারকারীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে কার্ড ভিত্তিক লেনদেনের পরিমাণও। কিন্তু কতটুকু বেড়েছে নিরাপত্তা ব্যবস্থা? যেগুলো ছিল টিপ রেকর্ডার, যেগুলো ছিল সেই টেকনোলজি খুবই চিপ টেকনোলজি, এবং সেটা আসলে পুরোপুরি ইনসিকিউর। এই সস্তা টেকনোলজি যদি আমাদের কার্ডে থেকে যায় তাহলে আমরা আসলে কার্ডকে সিকিউর করতে পারবো না। চিপ বেসড কার্ড বা মাইক্রোপ্রসেসর বেসড কার্ড হয়তো 10 to 15% আছে। এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় সে সময় কেন্দ্রীয় ব্যাংক থেকে দেশের সকল এটিএম বুথে জালিয়াতি রোধে অ্যান্টি স্ক্যামিং ডিভাইস বসানোর নির্দেশনা দেয়। 1 মাস সময় বেঁধে দিলেও পেরিয়ে গেছে 1 বছরেরও বেশি সময়। কেন্দ্রীয় ব্যাংক বলছে এরই মধ্যে 80% বুথে স্থাপন করা হয়েছে অ্যান্টি স্ক্যামিং ডিভাইস। 80% এটিএম এ অ্যান্টি স্ক্যামিং ডিভাইস অলরেডি লাগানো হয়ে গেছে, এবং বাকিগুলোতেও যাতে খুব শীঘ্রই লাগায় তাদেরকে একদম সময় এখন একদম বেঁধে দিতে যাচ্ছে, এবং সেটি তারা পরিপালনে ব্যর্থ হলে হয়তো তাদের ব্যাপারে আমাদেরকে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর গবেষণা বলছে গেল 1 বছরের মধ্যে অ্যান্টি স্ক্যামিং ডিভাইস বসেছে মাত্র 50 থেকে 60% এটিএম বুথে। 1 বছর পেরিয়ে গেলেও আমরা যতদূর জানতে পেরেছি যে প্রায়
50% কার্ড এখন ইএমবি চিপযুক্ত কার্ড তৈরি হয়েছে এবং স্কিমিং ডিভাইস অলমোস্ট এরকমই 50-60%। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে যে 10% ব্যাংক বাকি আছে, বাট আমরা দেখছি যে প্রায় 60% কাজ আসলে কমপ্লিট হয়েছে। কার্ডের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সচেতনতার পাশাপাশি ব্যাংকগুলোকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত বলে মনে করেন ব্যাংকিং খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। রাজধানীর গুলশানে দূতাবাসের আশেপাশে চলছে ফুটপাত অবমুক্তকরণ অভিযান। নিরাপত্তার পাশাপাশি মানুষের হাঁটার জন্যই এই ব্যবস্থা, জানালেন মেয়র। এবং জীবনের ঝুঁকি নিয়ে নৌকা ও ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন ভোলার চরাঞ্চলের বাসিন্দারা। প্রায় ঘটছে দুর্ঘটনা, নিরাপদ নৌযানের দাবি। 3 দিনের সরকারি সফর শেষে ভুটান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9:30টায় প্রধানমন্ত্রীকে বহনকারী দ্রুক এয়ারের ভিভিআইপি বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 3 দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজধানী থিম্পুতে অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন। এছাড়া ভুটানের রাজা রানীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক হয়েছে। এতে বাংলাদেশের নৌরুট ব্যবহার সহ 5টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। রাজধানীর গুলশানে রাশিয়া ও সৌদি দূতাবাসের সামনের ফুটপাত অবমুক্ত করতে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে গুলশানের 79 নম্বর সড়ক থেকে অভিযান শুরু করে কর্পোরেশনের কর্মীরা। এ সময় দূতাবাসের সীমানা দেয়াল ঘেঁষে থাকা লোহার রেলিং ও ফুটপাত জুড়ে কনক্রিটের ফুলের টব বুলডোজার দিয়ে গুড়িয়ে দেন কর্পোরেশনের কর্মীরা। এছাড়া রাস্তা ও ফুটপাথে থাকা বিভিন্ন দূতাবাসের চেকপোস্ট সরিয়ে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। তিনি জানান, নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের হাঁটার জন্যই এই অভিযান পরিচালনা করছেন তারা। মানুষের জন্য হাঁটার জায়গা করে দেওয়া, এই এমবেসিগুলো আমাদের কিছু কিছু আপনারা দেখছেন যে অনেক এমবেসির রাস্তাতেও তাদের সিকিউরিটি পোস্ট আছে, রাস্তাতে, শুধু ফুটপাতে না। আমরা গত 1-1.5 মাস থেকে ওদের বুঝাচ্ছি, ওনারা বুঝেছেন। আজকে রাশিয়ান এমবেসিতেও আমরা 4-5 থেকে অনেক বড় এমবেসি, প্রায় 15.5 কাঠা জমি কিন্তু আটকা থাকে এইভাবে, রাস্তাও আটকা আছে 5 ফিট। যখনই কথা বলেছি ওনারা একদিনের মধ্যেই রাজি হয়েছেন। রোজাকে সামনে রেখে এরই মধ্যে চাহিদা অনুযায়ী ভোগ্যপণ্য আমদানি হয়েছে বলে জানিয়েছে কাস্টমস হাউস। সিন্ডিকেট এবং মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রতি বছরের মতো ভোগ্যপণ্যের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে রমজানের আগেই বাজার মনিটরিং এর কথা বলছেন তারা। তবে ভ্রাম্যমাণ আদালতের হয়রানি প্রতিরোধে মজুতদারি আইন সংশোধনের দাবি জানিয়েছেন আমদানিকারকরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রমজানকে সামনে রেখে প্রতি বছরই ভোগ্যপণ্যের বাজারে একই চিত্র। ছোলা, চিনি এবং তেলের মতো নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য নিয়ে চলে সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি। পর্যাপ্ত আমদানি সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়িয়ে দেয় এসব ব্যবসায়ী। পুরো রমজান মাসে বাংলাদেশে চিনির চাহিদা থাকে প্রায় 4 লাখ মেট্রিক টন। এছাড়া ভোজ্য তেলের চাহিদা থাকে 2.25 লাখ মেট্রিক টন ও ছোলার চাহিদা 1.5 লাখ মেট্রিক টন। কাস্টমস হাউসের তথ্য মতে ইতিমধ্যে 4.5 লাখ মেট্রিক টন চিনি, 15 লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং 5 লাখ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। তারপরও রয়ে যাচ্ছে সিন্ডিকেট ব্যবসায়ীদের মজুতদারির আশঙ্কা। যে স্টকগুলি আছে সেগুলো তাদের আয়ত্তে নিয়ে আসে। যখন তারা সবগুলো পণ্য নিয়ে আসে তখন কিন্তু তারা সাপ্লাইটা বন্ধ করে দেয়। যখনই সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন বাজারে হু হু করে দাম বেড়ে যায়। প্রতি বছর রমজান মাসে বাজার মনিটরিং এর তোড়জোড় শুরু করে জেলা প্রশাসন। বেচাকেনা চূড়ান্ত সময়ে এ ধরনের অভিযানে ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা। মজুতদারির অভিযোগ অস্বীকার করে এ ধরনের অভিযান না করে আমদানি পর্যায়ে তদারকির দাবি তাদের। যদি ইন্ডিয়া বায়ার হয় তাহলে অনেক সময় পণ্যের দাম বেড়ে যায়। সেই জন্য দেশের মোট চাহিদা অনুযায়ী সেগুলো আমদানি করে আমাদেরকে মজুদ রাখতে হয়। যে মজুদ আইনটা আছে সেটা সংশোধন করলে ব্যবসায়ীরা আমার মনে হয় যে দুর্নামটা হয় সে দুর্নামটা আমার মনে হয় আর থাকবে না। কি মাল আসছে বন্দর হয়ে এবং কি মাল কনজাম্পশন হচ্ছে এটার রেগুলার মনিটরিং করা, এইটা যদি আমার মধ্যে থেকে কন্টিনিউ রাখা যায় মজুদদার বলে কিছু থাকবে না।
এবার চাহিদার তুলনায় বেশি ভোগ্যপণ্য আমদানি হয় মজুতদারি ঠেকাতে আগেভাগে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কেউ ক্রেতা সাধারণকে জিম্মি করতে চান, ডেফিনেটলি প্রশাসন সে কাজের জন্য আছে, কঠোর হস্তে সেগুলো প্রশাসন ডিল করবে বলে আমার ধারণা। যাতে রমজানের সময় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না পায় এই বিষয়ে আমরা এই বিষয়ে আগে ভাগে প্রস্তুতি নেব এবং তাদের সাথে মিটিং করব। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি মন চিনি 2140 টাকা, ছোলা 2600 টাকা এবং সোয়াবিন তেল 2920 টাকা দরে বিক্রি হচ্ছে। এই তিনটি পণ্যের দামই কমেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে নিউ ইয়র্কের নগর প্রশাসন, ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য না দেওয়ার সিদ্ধান্ত, প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং মাশরাফিকে অধিনায়ক করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির, দলে নেই নতুন মুখ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দলে ফিরেছেন নাসির ও শফিউল। কত গান আর কবিতায় ছিল নদীমাতৃক ষড়ঋতুর এই বাংলাদেশের বন্দনা, কিন্তু নদী আর এখন সেই রূপে নেই। ঋতু বৈচিত্র্য হারিয়েছে প্রকৃতিও। বেশিরভাগ নদীতেই বর্ষা ছাড়া পানির দেখা মেলে না। বিলুপ্ত হতে চলেছে দেশি প্রজাতির মাছ, কমে গেছে দেশীয় ফলের উৎপাদনও। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। শৈশবে পড়া বিশ্বকবির সেই ছোট নদী এখন আর একে বেঁকে চলে না। শুধু বৈশাখে নয়, কোনো কোনো বর্ষাতেও হাঁটু জল, পার হয় গরু আর গাড়ি, পাল তুলে নৌকা চলে না। প্রাণ প্রাচুর্য হারা নদীতে জেলেরা জাল ফেলে দেখা পায় না মাছের। পুঁটি, ট্যাংরা, বালিয়ে, বাইম, গতা এগুলো হয়েছিল, কিন্তু এখন তো নাই সেটা। আশ্চর্য লাগে যে নদীতে আমি সাঁতার কেটেছি আর সেই নদীটি যখন দেখি তখন আসলেই সেই স্মৃতি আর বর্তমান সময়ের নদী দেখে বুকটা হাহাকার করে। বেড়েছে গরমের দৈর্ঘ্য ও তীব্রতা, বর্ষা শীতের ক্ষণস্থায়ী উপস্থিতি, অকাল অথবা প্রলম্বিত বন্যা খরায় এখন আর শরৎ, হেমন্ত, বসন্ত আসে না। গরমের তীব্র প্রভাবে তেমন ফলে না জামরুল, আতা, বাঙ্গি, তরমুজ, ডাউয়া সহ মৌসুমী অনেক ফল। এই বৈশাখ মাসে এই যে রসালো ফলগুলো আমরা একসময় খেয়েছি, হাট বাজারে দেখেছি, দোকানপাটে দেখেছি, এখনকার প্রজন্ম সেই ফলমূলগুলো কিন্তু দেখতে পাচ্ছে না। আমার বয়সে 70 মাসে খরা দেখছি, কিন্তু এত বৃষ্টি দেখি নাই। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ুর পরিবর্তন আর তার প্রভাবে ঋতুচক্র বিঘ্নিত হওয়ায় এটাকে বিপর্যয় বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। আর উন্নয়ন কর্মীরা বলছেন এমন অবস্থার পরিবর্তন ঘটাতে সবার সচেতনতা প্রয়োজন। পরাগায়নে হ্যাম্পার হচ্ছে, তারপরে অসময়ে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণেও হ্যাম্পার হচ্ছে, ইত্যাদি প্রভাব আমাদের কৃষকের উপরে, কৃষি এর উপরে বেশি বেশি করে দেখা যাচ্ছে ইদানিং। এই যে ক্লাইমেট চেঞ্জের যে ইম্প্যাক্টটা, এই ইম্প্যাক্ট থেকে বাঁচতে হলে যে লেভেলে আছি সেই লেভেলেই নিতে হবে। আমরা যারা এনজিওতে কাজ করছি, আমরা যারা সমাজসেবী আছি বা কৃষি বিজ্ঞানী আছি, সবাইকে এই জায়গায় আগায় আসতে হবে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে গাইবান্ধায় মোট 10টি নদ নদী রয়েছে। তার মধ্যে যমুনা ও ব্রহ্মপুত্র ছাড়া বাকি নদীগুলোতে কেবল বর্ষা মৌসুমেই শুধু পানি থাকে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দিনাজপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন রংপুর মেডিকেলে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3-এ। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন দগ্ধ 16 শ্রমিকের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সকালে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আরিফুল মারা যান। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট। চিকিৎসকরা জানান, বেশিরভাগ শ্রমিকের শরীরের 50 থেকে 90% পুড়ে গেছে। গতকাল দিনাজপুরের গোপালগঞ্জে যমুনা অটো রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণে 30 শ্রমিক দগ্ধ হন। উদ্ধার করে দিনাজপুর মেডিকেলে 23 জনকে নেওয়া হয়। পরে এদের মধ্যে 19 জনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। অসুস্থ, একটা পা আর একটা জ্বর নষ্ট হয়েছে, পাটা ভাঙিয়ে গেছে, কি গোটা শরীর নিয়ে কাগিয়েছে, পা ভাঙিয়েছে আর এটা গোটা শরীরটা ছিলা গেছে আর একটা চোখ নষ্ট হয়ে গেছে। যেখানে আমাদের ক্ষতি হয়ে গেছে, এখন 2টা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চা দুটার কি হবে আর পরিবারটা কি হবে, তাহলে আমরা এটার বিচার চাই। 16 জনের মধ্যে আসলে বেশিরভাগ পেশেন্টেরই কিন্তু 50 থেকে 90 ভাগ এবং কোনো কোনো পেশেন্টের শতভাগও পুরা পেশেন্ট রয়েছে। এখনো খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে 10 জনের মতো।
আর যারা রয়েছে তাদেরকে আমরা আশঙ্কা মুক্ত বলতে পারছি না। তো এই মুহূর্তে আমাদের ট্রিটমেন্ট চলতেছে, আমরা আইসিইউতে পেশেন্ট রেখেছি, এইচডিইউতে পেশেন্ট রেখেছি। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর মধ্যবর্তী চরের বাসিন্দাদের একমাত্র ভরসা খেয়া নৌকা ও ট্রলার। যুগ যুগ ধরে জীবনের ঝুঁকি নিয়ে মেঘনার বিপজ্জনক অংশ পারাপার হলেও এদের নিরাপত্তায় নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। প্রতি বছরই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। ঝুঁকিপূর্ণ নৌযান নিয়ন্ত্রণে প্রশাসনের নেই কোনো তদারকিও। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেই কোনো লাইফ জ্যাকেট কিংবা জীবন রক্ষাকারী সামগ্রী। জীবনকে হাতের মুঠোয় নিয়ে তাই প্রতিনিয়ত এভাবেই বিশাল জলরাশি পাড়ি দিচ্ছেন ভোলার 25টি দ্বীপচরের লক্ষাধিক মানুষ। সময়ের সঙ্গে এখানকার অভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা বাড়লেও বাড়েনি নিরাপদ পরিবহন সুযোগ। তাই ঝুঁকি নিয়ে ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসার মতো অত্যাবশ্যকীয় প্রয়োজনে প্রতিদিন নৌকা এবং ট্রলারে করে জেলা ও উপজেলা সদরে যাতায়াত করতে হয় এখানকার মানুষদের। আর প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় উত্তাল এ মেঘনা তেঁতুলিয়া নদী পাড়ি দিতে গিয়ে প্রতি বছরই ঘটছে প্রাণহানির ঘটনা। যখন কালবৈশাখী ছাড়ি যায় তখন নদী উতাল পাতাল হয়ে যায়। তো উতাল পাতাল হয়ে গেলে এইসব ছোট ছোট নৌকাগুলা দেখা গেছে রিক্সা ছাড়তে হয়, ছোট ছোট ট্রলার দিয়ে আমাদের যাতায়াত করতে হয়, তাতে আমাদের জীবনে ঝুঁকি নিয়ে যাইতে হয়। আধুনিক কোনো যানবাহনের ব্যবস্থা যদি করা যায় তাহলে মনপুরার চরাঞ্চলের লোকগুলো একটু নিরাপদে যাতায়াত করতে পারবে। ঝুঁকিপূর্ণ এসব রুটে যথাযথ ব্যবস্থা নিয়ে জানমালের ক্ষতি কমিয়ে আনার দাবি এই মানবাধিকার কর্মী। তাদের সরকারি নৌযানের ব্যবস্থা করে তাহলে আমার মনে হয় এই সকল চরাঞ্চলের অসহায় মানুষের যাতায়াতের ব্যবস্থাটা নিরাপদ হয়। এদিকে উপযুক্ত নৌযানের অভাবে চরবাসী ঝুঁকি নিয়ে নৌকা ও ট্রলারে পাড়ি দিচ্ছে স্বীকার করে কোস্টগার্ডের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনা এড়াতে তদারকি ও টহল বাড়ানো হচ্ছে। আইন অমান্য করে যারা এভাবে অবৈধভাবে লোকজন পারাপার করে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আর সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সরকারি নৌযান চালু জরুরি বলে জানালেন বিআইডব্লিউটি এর কর্মকর্তা। নৌযান ব্যবসায়ী লাভজনক না হয় তারা উৎসাহী হয় না। তবে যদি সরকারি পৃষ্ঠপোষকতায় নিরাপদ নৌযানের ব্যবস্থা করা যায় তাহলে বিষয়টা অনেকখানি যাত্রী নিরাপত্তা হতো। জেলার 65টি ঘাট থেকে প্রতিদিন শতাধিক নৌকা ও ট্রলারে 5000-এর বেশি যাত্রী চলাচল করে। সময় সংবাদ, ভোলা। দেশের বাইরের খবর। সৌদি আরবের রিয়াদের বাথা মার্কেটে যৌথ অভিযান চালিয়ে 50 জনেরও বেশি প্রবাসী বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বুধবার বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানে আটক প্রবাসীদের মধ্যে কয়েকজনের বৈধ কাগজপত্র রয়েছে বলে জানা গেছে। বাংলাদেশি ব্যবসায়ী আশরাফুল আলম জানান, তার রেস্টুরেন্টে কর্মরত 4 জনের আকামা ও অন্যান্য বৈধ কাগজপত্র থাকার পরও আটক করে নিয়ে গেছে পুলিশ। সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী গত 29শে মার্চ থেকে 90 দিনের জন্য সাধারণ ক্ষমা ঘোষণায় অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি নিয়মিত অভিযানের অংশ বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন আগামী 23 এপ্রিল। প্রেসিডেন্ট প্রার্থীদের ভালো মন্দের হিসেব নিকেশ করছেন ভোটাররা, আর প্রার্থীরাও নির্বাচনী প্রচারণায় বিভিন্ন শহরে ভোটারদের কাছে যাচ্ছেন, দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। অভিবাসীদের পক্ষে কাজ করবেন এমন প্রার্থীদের ভোট দিতে প্রবাসী বাঙালিদের আহ্বান জানাচ্ছেন বাংলাদেশি কমিউনিটি নেতারা। ফ্রান্স থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কদিন বাকি। নির্বাচন আর তার প্রার্থীদের ঘিরে এখন দেশ জুড়ে চলছে আলোচনা আর নানা হিসেব নিকেশ। প্রার্থীরা গড়বসে নেই। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তারা চষে বেড়াচ্ছেন ফ্রান্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর এবং বক্তব্য দিচ্ছেন সমর্থক ও ভোটারদের উদ্দেশ্যে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে মোট 11 জন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে নানা জরিপে এখন পর্যন্ত একই আছেন ও মার্ক্স দলের ম্যাক্রন এবং ন্যাশনাল ফ্রন্টের কট্টরপন্থী হিসেবে পরিচিত মেরিন লে পেন। যুক্তরাজ্যের মতো এখানকার মূলধারায় বাংলাদেশের এখনো যুক্ত না হওয়ায় নির্বাচন ফ্রান্স প্রবাসী বাংলাদেশের মধ্যে সেইভাবে ব্যাপক সাড়া ফেলতে পারেনি। তবে গত কয়েক বছরে অনেকেই এখানকার জাতীয়তা গ্রহণ করায় নির্বাচন নিয়ে তাদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়েছে। বাঙালি আড্ডাগুলিতেও যোগ হয়েছে ফ্রান্সের নির্বাচন। বাংলাদেশি কমিউনিটি নেতারা অভিবাসীদের পক্ষে কাজ করবেন এমন প্রার্থীদের ভোট দেওয়ার জন্য বাঙালি ভোটারদের আহ্বান জানিয়েছেন। প্রবাসীদের ক্ষেত্রে যারা অবদান রাখবে, যারা পক্ষে কাজ করবেন, এক্ষেত্রে একটা জিনিস নিশ্চিত, যে মারিন লে পেন যিনি কট্টর ডানপন্থী, সে প্রবাসীদের সম্পূর্ণ বিদেশিদের ব্যাপারে ওনার সিদ্ধান্ত অত্যন্ত কঠিন। তারপর যারা 3 জন যারা আছেন মডারেট,
তারা কি করবেন বলা মুশকিল। তবে এই 27% লোক যারা এখনো তাদের ভোট ব্যক্ত করেননি তারাই কিন্তু এই ভোটগুলোর বা এই প্রেসিডেন্ট নির্বাচনের সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি কট্টরপন্থী এবং অভিবাসনী বিরোধীদের ভোট না দেওয়ার পক্ষেও মত দিয়েছেন বাংলাদেশি ভোটাররা। আমরা মনে করি এমন প্রার্থীদেরকে নির্বাচিত করা আমাদের উচিত যারা অভিবাসী বান্ধব, আর যারা কট্টরপন্থী অভিবাসীদেরকে সেভাবে সুনজরে দেখেন না তাদেরকে আমাদের ভোট না দেওয়া উচিত বলে আমরা মনে করি। নতুন সরকারের কাছে আমার একটাই প্রত্যাশা থাকবে, যেই আসুক প্রত্যাশা থাকবে যাতে আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, ফ্রান্সের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে একটু উন্নতি ঘটায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো নেই জানিয়ে নতুন সরকারের কাছে তা থেকে উত্তরণের প্রত্যাশা জানিয়েছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি নারী। হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রথম দফা নির্বাচনের পর দ্বিতীয় দফায় জয়ী হয়ে কে আসছেন এই এলজি প্রাসাদে, সেদিকেই তাকিয়ে আছেন ফ্রান্সের ভোটাররা। তবে যেই আসুন না কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অভিবাসী আইনে নতুন করে আর কোনো কঠোরতা আরোপ করবেন না, এমনটাই তার কাছে প্রত্যাশা করছেন ফ্রান্সের বাংলাদেশি ভোটাররা। ফ্রান্সের এলজি প্রাসাদের সামনে থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে নিউ ইয়র্কের নগর প্রশাসন। নিউ ইয়র্ক সিটি ইমিগ্রেশন কমিশনার নিশা আগারওয়াল সাফ জানিয়ে দিয়েছেন অভিবাসীদের কোনো তথ্যই ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দেবে না তারা। বুধবার ইমিগ্রেন্ট হেরিটেজ উইকে এনওয়াইআইডি বিতরণের ভ্রাম্যমাণ কর্মসূচিতে অংশ নেন নিউ ইয়র্ক সিটি ইমিগ্রেশন কমিশনার। নগর সরকারের দেয়া পরিচয়পত্র গ্রহণ করে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এই পরিচয়পত্র পেতে আবেদন করেছেন প্রবাসী বাঙালিরা। নিউ ইয়র্ক থেকে টিএ মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। নিউ ইয়র্কের কুইন্সে 160টি ভাষাভাষী জাতিগোষ্ঠীর বসতি। ইমিগ্রেন্ট হেরিটেজ সপ্তাহ উপলক্ষে বুধবার কুইন্সের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় জড়ো হন অনেকে। লাইনে দাঁড়িয়ে মূল্য ছাড়ে কোনো কোনো ক্ষেত্রে বিনামূল্যে সুযোগ সুবিধা পেতে নিউ ইয়র্কের নগর প্রশাসনের পরিচয়পত্র নেন তারা। এই পরিচয়পত্র পাঠাগার, জাদুঘর, সংস্কৃতি চর্চা কেন্দ্রের বিভিন্ন সুযোগ সুবিধা পেতে সাহায্য করবে। এনওয়াইআইডি বা নিউ ইয়র্ক পরিচয়পত্র ভ্রাম্যমাণ কর্মসূচির সূচনা করেন নিউ ইয়র্ক সিটির ডেপুটি মেয়র রিচার্ড বেরি এবং ইমিগ্রেশন কমিশনার নিশা আগরওয়াল। বৈধ অবৈধ নির্বিশেষে এ সুযোগ গ্রহণে নগরবাসীর প্রতি আহ্বান জানান প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা। সবার মনে রাখা উচিত অভিবাসীরা যুক্তরাষ্ট্রের শক্তি, কিন্তু সাম্প্রতিক সময় বিভিন্ন কারণে তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। এমন অবস্থা থেকে উত্তরণে অভিবাসীদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার বাবা মা ও দাদা দাদিও পানামা থেকে এদেশে অভিবাসী হিসেবে এসেছিলেন। ইমিগ্রেশন কমিশনার নিশা আগরওয়াল বাংলাদেশি সহ দক্ষিণ এশীয়দের পরিচয়পত্র গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। অভিবাসীদের ঐক্যবদ্ধ রাখতে এই কর্মসূচি আরো আগেই শুরু করা উচিত ছিল। দেরিতে হলেও এই কর্মসূচি শুরু হওয়ায় অভিবাসীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবাইকে বিষয়টি বুঝিয়ে তাদেরকে এই সুযোগের আওতায় আনতে এনওয়াইআইডি বিতরণের ভ্রাম্যমাণ কর্মসূচি চালিয়ে যাব। অভিবাসীরা যুক্তরাষ্ট্রের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে, তারা কখনো অধিকার বঞ্চিত হতে পারে না। পরিচয়পত্র না থাকায় ভোগান্তির কথা জানান এই নারী। স্টোরে গেছিলাম, ওইখানে যাওয়ার পরে আমার সাথে খুব খারাপ বিহেভ করছে, বিকজ আমি মুসলিম, যার জন্য খুব খারাপ ব্যবহার করছে। বালিশ কিনছিলাম তো ওনাকে বলছিলাম যে আমি একটা কি পাইতে পারি, মানে শপিং ব্যাগ। তখন বলছে যে তুমি এখান থেকে বের হয়ে যাও। নগর সরকারের পরিচয়পত্র সুবিধায় খুশি প্রবাসী বাঙালিরা। আমি আসছি সিটি কার্ডের নেওয়ার জন্য, ফর্ম। এটা নিলে কোনো অসুবিধা আসবে না আর কি, চলাফেরা করতে কোনো প্রবলেম আসলে এটা ঠিক মতো দেখাইতে পারবো আর কি। কাগজপত্র টাকা সত্ত্বেও এটা নিতেছি, কারণ এটা নিলে আমাদের অনেক উপকার হবে, এখানে চলাফেরার জন্য অনেক সুবিধা হবে। আইডি থাকাটা সবার জন্যই ভালো, আমাদের জন্য ভালো। আমরা প্রিফার করি আইডি থাকলে অনেক দিক থেকে আমরা সেফ। 2015-তে শুরু হওয়া এনওয়াইসি কর্মসূচির মাধ্যমে এ পর্যন্ত 10,30,000 নগরবাসী পরিচয়পত্র নিয়েছেন। এর মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য হয়েছেন 5 লাখ। 2004 সাল থেকে প্রতি বছর 17 থেকে 23 এপ্রিল ইমিগ্রেন্ট হেরিটেজ উইক পালন করে নগর প্রশাসন। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। খেলার খবর। ধারণাটাই ঠিক হলো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোনো চমক ছাড়াই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 15 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে সুযোগ না হলেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টের 18 সদস্যের বাংলাদেশ দলে ফিরেছেন নাসির হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়লেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছেন দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম। আইসিসির বেঁধে দেয়া 25 এপ্রিলের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। সেই ধারায় আজ চূড়ান্ত দল দিল বিসিবি।
বাংলাদেশের নিয়মিত মুখগুলোই আছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। দলের সদস্যরা হলেন অধিনায়ক মাশরাফি, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক সৈকত, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজ, শফিউল ও সানজামুল। স্ট্যান্ডবাই তালিকায় আছেন নাসির হোসেন, শুভাশিস, সোহান ও সাইফুদ্দিন। এছাড়াও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে 18 সদস্যের মূল দলে 6 মাস পর সুযোগ পেয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। এই সিরিজে নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি সুযোগ পেয়েছেন শুভাশিস ও সোহান। চ্যাম্পিয়ন্স ট্রফির মাথায় কন্ডিশনিং ক্যাম্প করতে 26 এপ্রিল ইংল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চ্যাম্পিয়ন্স লিগের খবর। এবার আর ইতিহাস গড়া হলো না বার্সেলোনার। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্টাসের সঙ্গে গোলশূন্য ড্র করে আসর থেকে ছিটকে গেল স্প্যানিশ জায়ান্টরা। আগের লেগে জুভেন্টাসের মাঠে 3-0 গোলে হেরেছিল বার্সা, তাই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে ক্যাম্প নিউতে 4 গোলের ব্যবধানে জিততে হতো তাদের। এর আগে শীর্ষ 16র প্রথম লেগের ম্যাচে পিএসজির কাছে 4-0 গোলে হারলেও ফিরতি লেগে ইতিহাস গড়ে 6-1 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল কাতালানরা। এবার ঘরের মাঠে বার্সার দাপটের প্রত্যাশায় ছিল সমর্থকরা, কিন্তু গোল মিসের মহড়ায় সেটি আর করতে পারেনি মেসি নেইমাররা। বার্সার ফুটবলাররা মোট 19 বার শট করলেও ইতালিয়ান জায়ান্টদের গোলমুখ খুলতে পারেনি। মাত্র একবারই জুভেন্টাসের গোল পোস্ট বরাবর শট করতে পেরেছে লুই এনরিকের দল। শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় 2 লেগ মিলিয়ে 3-0 ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নেয় বার্সেলোনা, আর সেমিফাইনাল নিশ্চিত করে জুভেন্টাস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে স্থানীয়দের। প্রায় ঘটছে দুর্ঘটনা, পর্যাপ্ত ফুটওভার ব্রিজ নির্মাণের তাগিদ। 4 দিন পর রাজধানীতে আবারও চলছে সিটিং সার্ভিস। ইচ্ছে মতো ভাড়া আদায়ের অভিযোগ, নগরবাসীর ভোগান্তির চিত্র একই রকম। নির্দেশনার 1 বছর পেরিয়ে গেলেও মাত্র অর্ধেক এটিএম বুথে বসেছে অ্যান্টি স্ক্যামিং ডিভাইস। আবারও বড় ধরনের জালিয়াতির আশঙ্কা। রোজাকে সামনে রেখে ছোলা, চিনি, তেলের আমদানি যথেষ্ট হলেও সিন্ডিকেটের কারসাজির আশঙ্কা সাধারণ ব্যবসায়ীদের। আগেভাগেই মনিটরিং এর প্রস্তুতি প্রশাসনের। এবং জলবায়ু পরিবর্তনে ষড়ঋতুর বৈচিত্র্য হারানোকে বিপর্যয় বলছেন কৃষিবিদরা। নদ নদীতে পানির প্রবাহ কমে যাওয়ায় হারিয়ে যাচ্ছে মাছ, কমেছে দেশি ফলের উৎপাদন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সবাই।